নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন সকাল 11টা মতো বাজে। দুপুরে রান্না চলছে পুরো দমে তোড়জোড়। আরোবার অদ্রিজার মামাবাড়িতে এসে একটুও পড়াশোনা নেই, তাই চারিদিকে ছুটে বেড়াচ্ছে আর এসে এখন দাঁড়িয়েছে দিদিভাইয়ের কাছে। বেশ কয়েকদিন হয়ে গেল আমি এখানে এসে পড়েছি, কিন্তু এখনো পর্যন্ত একবারও বাইরে বেরোতে পারিনি। তাই ভাবছি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলায় মায়ের সাথে একটু বেরোবো। আমার শ্বশুরবাড়ি থেকে বাবা মায়ের কাছে আসার পথে কোনো রকমের ট্রেন যোগাযোগ নেই। তার কারণ মাঝখানে আছে বিশাল দামোদর নদ। দামোদর নদের উপরে যে সেতুখানা আছে তার উপরে শুধুমাত্র বাস, ট্রাক আর বিভিন্ন রকমের মোটর গাড়ি যাতায়াত করতে পারে। তোমরা দেখতে পেলে এতক্ষণ মা ওদিকে কাজ করছিল আর আরোবার অদ্রিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিংবা হয়তো কখনো কখনো ছুটে ছুটে বেড়াচ্ছে। তাই আরবকে বসিয়ে রাখার জন্য আমি ওকে সামান্য কিছু লিখতে দিয়ে দিচ্ছি। আজ সকাল থেকে তো একটুও পড়াশোনা করেনি, তাই ভাবলাম একটুখানি যদি পড়া দিয়ে বসিয়ে রাখা যায় তাহলে কিছুক্ষণ হলেও তো বসে থাকবে। এখানে আসার পথে যেমন দামোদর নদটি পড়ে, তেমনি আবার পড়ে দ্বারকেশ্বর নদ। দুটি নদের সেতুর উপর দিয়ে যখন আসি তখন অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে। দামোদর নদের উপরে যেমন ট্রেন যোগাযোগের কোনো সেতু তৈরি হয়নি, তেমনি দ্বারকেশ্বর নদের উপরে কিন্তু একটি ট্রেন যোগাযোগের সেতু আছে। কিন্তু ওই ট্রেনটি ধরে আমাদের এখান পর্যন্ত আসা যায় না, তার ফলে যে কোনো গাড়িতে করেই আমাদেরকে আসতে হয়। এদিকে মায়ের সব কাটাকাটি আর সেদ্ধ করা রেডি হয়ে গেছে, এরপরে মা তৈরি করছে। শুধুমাত্র দামোদর নদের কারণেই দুর্গাপুর থেকে বাঁকুড়ায় আসার কোনো রকমের ট্রেন যোগাযোগ নেই। বাসে এতটা পরিমাণ ভিড়, সবাই তো আর গাড়িতে করে যাতায়াত করতে পারে না, তার ফলে যাওয়া আসাটা খুব কষ্টকর হয়ে পড়ে। এদিকে দেখতেই পাচ্ছ মা রান্না শুরু করে দিয়েছে। আমি মায়ের পাশে শুধু দাঁড়িয়েই আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার এখানে এলে একদম রান্না করতে ইচ্ছা করে না। ইচ্ছা করলেই করা যায়, কিন্তু জানো তো আমার বিন্দুমাত্র ইচ্ছা করে না রান্নাঘরে ঢুকতে। তাই মাও আর বেশি বলে না, হয়তো ভাবে কয়েকদিনের জন্য এসছে, রান্না করেই খাইয়ে দিই। তবে জানো তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে। এখানে এসে প্রায় দিনই ভালো ভালো রান্না খাওয়া হচ্ছে আর শরীরও মাঝে মাঝে ভীষণ খারাপ করছে। তবে সকালবেলায় আমাদের একবার ভাতের রান্না হয়ে গেছে, ভাত, ডাল, সবজি, মাছ সবটি মা রান্না করেছে আর ভাই খেয়ে ভোটের ডিউটিতে বেরিয়েছে। তাই মাকে বললাম তুমি রাইসটা করে বেরিয়ে যাও আর আমি তারপরে চিকেনটা করব। দেখো রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে সেটা আর বলার নেই। মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আমার ঠিক ছোটোবেলাকার কথা মনে পড়ছে। যখন আমি স্কুলে পড়ি তখন এমনি মা রান্না করতো আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। চলো রান্নাটা কমপ্লিট, এরপর আমি চিকেন নিয়ে বসেছি। চিকেনে আমি সমস্ত মশলাগুলো পরপর সাজিয়ে দিয়েছি, এরপরে সামান্য তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। রান্না করাটা এখন সারাদিনের রুটিনের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাড়ির অন্যান্য কাজগুলির থেকে রান্নার বিষয়টি বেশি সময় ধরেই চলে। সমস্ত চিকেনটা আমার ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর এক এক করে সমস্ত মশলা দিয়ে মাংসটা কষাবো। আমি যেটা বলছিলাম জানো, দ্বারকেশ্বর নদীর উপর দিয়ে যখন আসি তখন ওই দিকটা ভীষণ সুন্দর পরিবেশ। আসলে লোকালয় খুব কম আর যানজটও খুব কম, আর বড় বড় ফ্যাক্টরিতে ভরা। ডিভিসির থার্মাল পাওয়ার, ডিভিসির বিভিন্ন রকমের অফিস কিংবা বড় বড় ফ্যাক্টরি দিয়ে জায়গাটা পুরো ঘেরা। রাস্তায় এত সুন্দর মনোরম পরিবেশ যে ওদিকটা দিয়ে আসতে আমার ভীষণ ভালো লাগে। আর জানো তো ওইদিকে আছে বড় বড় কয়লা খনি। একদিন তোমাদের সুযোগ পেলে সেই কয়লা খনিগুলো নিশ্চয়ই দেখাবো। আমরা যখন আসি একদম ঠিক কয়লা খনির পাশ দিয়েই আসি। যখন আসি আসার পথে দেখতে পাই প্রচুর সংখ্যক মানুষ ওখানে কাজ করছে আর বড় বড় ট্রাক ওখানে দাঁড়িয়ে আছে, যাতে করে কয়লাগুলো সব একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই কয়লার খাদানগুলো এতটাই উঁচু, আরও বেশ শুধু মনে হয় ওইগুলো পাহাড়। তাই বারবার বলে একবার পাহাড়ে যাব, পাহাড়টা দেখে আসবো। যদি সুযোগ পাই তাহলে তোমাদেরও নিশ্চয়ই একদিন ওই পাহাড়টাকে দেখাবো।
রান্নাটাতে পেঁয়াজ কষানো হয়ে যাওয়ার পরে ভালো করে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে গোটা গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। গোটা রসুন দিলেও দেখবে একটা খুব সুন্দর স্বাদ আসে এবং রসুনটা একদম নরম হয়ে যাবে আর চিকেনের সাথে একদম গলে যাবে। কিছুক্ষণ রসুন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আস্তে আস্তে আমি চিকেনটা দিয়ে দেব। যখনই আমি দেখলাম মশলার সাথে তেলটা একদম ছেড়ে ছেড়ে গেল, তখনই আমি আস্তে আস্তে চিকেনটা দিয়ে দিলাম। এরপরে খানিকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা যখন দেখবো একদম কষানো হয়ে গেছে, তারপর আস্তে আস্তে ঢাকা দিয়ে দেব। আজকে রান্নাটা করছি সাধারণ মশলা দিয়ে, কিন্তু গ্রেভিটা হবে খুব ভালো। তার কারণ আমি একটুও জল ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়েই থাকবে চিকেনটা রান্না। ওদিকে চিকেনটা ঢাকা দিয়ে এসে এদিকে আরবের ছবি আঁকতে বসেছি। এখন চলছে গণেশ আঁকা। কিছুটা পরিমাণ এঁকেছি, এখনো হাতগুলো বানানো হয়নি। আরবের আর ছবি আঁকার পছন্দ হয় না। অনেকক্ষণ ধরে যেন চলছে এই ছবি আঁকার পর্ব, কিছুতেই আর ছবি পছন্দ হচ্ছে না। প্রথমে হলো রথ আঁকা। রথে সুভদ্রার ছবি হয়েছে ছোট। জগন্নাথের বোন বলে সুভদ্রা যে ছোট হয় সেটা আর তোকে বোঝানো গেল না, তাই ওইসব বাদ চলে গেছে। এখন চলছে গণেশ আঁকা। গণেশের হাত আর পছন্দ হচ্ছে না, সুরও আবার পছন্দ হচ্ছে না। আমি যেমন জানি তেমনই করছি, কিন্তু ওর পছন্দ আর হচ্ছে না। তার ফলে ওইসব হাত টাত বাদ দিয়ে এখন বলছি দেখ কি সুন্দর মুকুটের ডিজাইন করছি। এখনও ওইটাই মন দিয়ে দেখছে, তাও বলছে এরকম লম্বা লম্বা দাড়ি টেনে টেনে কী করছো, সুন্দর করে ডিজাইন করো। তাই এরকম ফুল পাতা এঁকে এঁকে ওকে দিচ্ছি। ও এবার এটিতে রং করবে, আর রংটি করার পর এই গণেশটি ভূতে পরিণত হবে। এটাকে নিয়ে যে ও কী করবে তার ঠিক নেই, এখন বসে বসে মন দিয়ে দেখছে। এদিকে দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে সবাইকে খেতে দিয়ে দেব। দুপুরের খাওয়া দাওয়াটি করে নিয়েই বিকেলবেলায় ভাবছি মায়ের সাথে একটু বেরোবো। মা দুবেলায় হাঁটতে বেরায়, কিন্তু আমার আর একবারও বেরোনো হয়নি। আর এইদিকে এদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও একটু খেয়ে নিই, তারপরে একটু পরেই রেস্ট নিয়েই বেরিয়ে পড়ব। এই জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকটাতেই চারিদিকেই চলছে হরিনাম সংকীর্তনের মেলা। তাই বাবা আরব আর অদ্রিজাকে নিয়ে বিকেলবেলায় বেরিয়েছে, আর আমি আর মা বেরিয়েছি হাঁটতে। এই যে বিকেলবেলায় আমি মায়ের সাথে বেরিয়ে পড়েছি। এই যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে যানবাহনের একদম ভিড় নেই, আর খুব সুন্দর মনোরম পরিবেশ। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা একদম ফাঁকা, পুরো গাছ দিয়ে ঘেরা। রাস্তার পাশে শুধু মাঠ আর মাঠ। মাঠগুলি একদম সবুজ হয়ে আছে, কোনো কোনো জায়গায় ধান চাষ হয়েছে, আর কোনো কোনো মাঠ একদম ফাঁকা আছে। আর এই জায়গাটিতে আছে প্রচুর পরিমাণে অক্সিজেন। আর তোমরা যে কমিউনিটি হলটি দেখতে পাচ্ছ, এটার মধ্যে বিভিন্ন রকম যাত্রা নাটক অনুষ্ঠিত হয়, এমনকি নাটকের কম্পিটিশনগুলোও এখানে হয়। প্রচুর বড় একটি হল, সামনেও অনেকটা ফাঁকা জায়গা, যার ফলে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানের জন্য এই হলটি ভাড়া করা হয়। ভিতরে অনেকটি পরিমাণ জায়গা আছে বলে যাত্রা এবং নাটক করতে ভীষণ সুবিধা। আর এদিকে সামনেই আছে শিবের মন্দির। শিবরাত্রিতে এই মন্দিরটায় প্রচুর পরিমাণে ভিড় হয়। আমরা যখন ছোট ছিলাম মন্দিরটা এত সুন্দর ছিল না, এখন এই মন্দিরটা খুব সুন্দর করে গড়ে তোলা হয়েছে। আগে মন্দিরের এত রঙও ছিল না, গেটও ছিল না, দরজাও ছিল না। এখন সুন্দর করেছে বলে দেখতেও সুন্দর লাগছে। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সকালবেলায় আর বিকেলবেলায় হাঁটাটা শরীরের জন্য অত্যন্ত জরুরি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথেও অনেক মানুষ হেঁটে চলেছে। আর এই পথের দুদিকে আছে ধুধু মাঠ। এই মাঠগুলিতে দূর দূরান্তেও কিন্তু একটুও ধান চাষ হয়নি, হয়েছে শুধু মেঠো, লাউ, কুমড়োর চাষ। আমি তো কাছে যেয়েও খানিকটা দেখে এলাম, খুব সুন্দর সুন্দর লাউ কুমড়ো ধরেছে। আর জানো তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু মাঠগুলোর মাঝে মাঝে কিন্তু একটু একটু করে জলাশয় আছে। ওই জল নিয়ে নিয়ে গাছে দেওয়া হচ্ছে। আর এই রাস্তাটা মেন রোড থেকে আর একটু ভেতরের দিকে। তোমরা দেখতে পাচ্ছ মাঠের পর মাঠ, ফাঁকা জায়গা, একটাও বাড়ি ঘর নেই। আমরা যেখানে যাচ্ছি সেখানের প্রায় একদম কাছেই পৌঁছে গেছি। এবার আমরা চলে এসেছি একদম রেল লাইনের ধারে। তোমরা তো কত কত রেল লাইন দেখেছো, পরপর কত লাইন পাতা আছে, ট্রেন চলাচল করছে। তবে এই জায়গায় ট্রেনের লাইনটি দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে, কারণ
এই স্টেশনের একটি মাত্র লাইন। আমি আরও কাছে কাছে যাচ্ছি, দেখো একটি লাইন আর একটি ট্রেনই চলাচল করে। এমন জায়গা হয়তো অনেকেই দেখোনি। আমি একদম ট্রেন লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছি, কারণ এখন কোনো ট্রেন আসবে না। ওই একটাই ট্রেন, ওর নির্দিষ্ট সময় আছে, সেই সময় অনুসারে আসবে, তাই একটি লাল পতাকা এখানে পোতা আছে। ট্রেনটির নাম হলো বিডিআর। একটি মাত্র ট্রেন, এটি সময় অনুসারে যাওয়া আসা করে। এই ট্রেনটিতে প্রচুর পরিমাণে ভিড় হয়। দেখো, আমিও এই ট্রেন লাইনের মাঝখান দিয়ে একটু হেঁটে চলে এলাম। অনেক আগের থেকে এখানে অনেকবার হেঁটেছি, আজকেও আরেকবার হাঁটার ইচ্ছা গেল, তাই একবার দূর দূরান্তে যে একটু হেঁটে নিয়ে চলে এলাম। দেখো তোমরা, রেল লাইনের মাঝখান দিয়েও হাঁটছে, কারণ এখন ট্রেন আসার সময়ই নয়। আর অনেক অনেক জায়গায় সব সময় ট্রেন যাওয়া আসা করছে, রেল গেট পড়ছে। এখানে একটা নির্দিষ্ট সময়ে শুধু আসা যাওয়া করে। আমাদের অনেকটাই হাঁটা হয়ে গেছে, তাই মা একটু দাঁড়িয়ে আছে আর আমিও একটু চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আমরা এখান থেকে ফিরে যাব। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, একটি মাত্র লাইন আর দুদিকে মাঠের পর মাঠ। এই ট্রেনটাতে যেন আমি বেশ কয়েকবার উঠেছি। এই ট্রেনটা যায় মশাগ্রাম পর্যন্ত, সেখান থেকে আবার বর্ধমান বা কলকাতা যেতে গেলে অন্য অন্য ট্রেন ব্যবহার করে যেতে হয়। এরপর এখান থেকে আমরা আস্তে আস্তে রওনা দেব। এদিকটায় এতটাই ফাঁকা জায়গা যে প্রচুর মানুষ এখানে হাঁটাচলা করে। সকাল দিকটায় প্রচুর পরিমাণে ভিড় হয়। এখন আমরা ফেরার পথে একবার শ্মশানকালীর মন্দিরে ঢুকবো। যাওয়ার পথেও পড়েছিল আর ঢোকা হয়নি, তাই ফেরার পথে মাকে বললাম চলো একটু প্রণাম করে তারপর বেরিয়ে যাই। মন্দিরের মায়ের পিছন দিকে আছে বাবা শিবের মূর্তি। এই শিবের মূর্তির সামনে আছে একটি ছোট্ট শিবলিঙ্গ, আর মা সতীকে কাঁধে নিয়ে শিব দাঁড়িয়ে আছে। আর এক সাইডে আছে রামের সমস্ত পরিবার, রাম, লক্ষ্মণ, সীতা, এমনকি হনুমান, জাম্বুবান পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে। এই দুটি হচ্ছে মা কালীর পিছনের আর এক সাইডের চিত্র, আর সামনের দিকে আছে মা কালীর মূর্তি। এর আগে তোমাদের আমি শ্মশানকালীর মেলার ভিডিও করে দেখিয়েছি। আজকে এসেছি একদম ফাঁকা, খুব সুন্দর একটা পরিবেশ। মেলার সময় এই চারিদিকটা একদম প্যান্ডেল দিয়ে ঘেরা থাকে আর প্রচুর প্রচুর চালচিত্রের ছবি তৈরি করা থাকে। আর এখন এতটাই ফাঁকা আর তাই এত সুন্দর বাতাস খেলছে, সে আর বলার নেই। সামনে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, আর তার মাথার উপরে আছে মা তারা মায়ের মূর্তি। এখানে আমরা প্রণাম করে আস্তে আস্তে বেরিয়ে পড়ব। এই যে আরেকটা দিকে আছে এমনি সিংহবাহিনীর মূর্তি। এরপর আমরা বাড়ির পথে রওনা দেব। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।